আসসালামু আলাইকুম। সেকেন্ড টাইমারদের জন্য দীর্ঘ সময়ের একটা বিশেষ সুবিধা থাকলেও প্রস্তুতির মাঠে কেন সেকেন্ড টাইমাররা পিছিয়ে থাকে? প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি সেকেন্ড টাইম ভার্সিটি খ কামব্যাক স্ট্র্যাটেজি ভিডিওতে। তোমরা যারা যারা সেকেন্ড টাইমের প্রিপারেশন নিতে যাচ্ছ, তোমরা হয়তো এই সেকেন্ড টাইমের প্রিপারেশন কীভাবে শুরু করবে, তোমাদের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত, কীভাবে এগোলে তোমাদের জন্য সেকেন্ড টাইমের জার্নিটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে এবং সর্বোপরি তোমরা সফলতা পাবে সে বিষয়ে হয়তো কিছুটা কনফিউজড রয়েছ। সো আজকের এই ভিডিওতে আমরা মূলত এই সেকেন্ড টাইমের যে ভার্সিটি খয়ের প্রিপারেশন আছে সেটার আদ্যপান্ত নিয়ে আলোচনা করব। আমার সাথে এখানে উপস্থিত আছেন তোমাদের সকলের প্রিয় শাহিদুর রহমান রাহাত ভাইয়া এবং আহমেদ আদিব আরাফ ভাইয়া। সবার আগে আমরা শাহিদুর রহমান ভাইয়ের কাছে চলে যাব যে ভাইয়া, সেকেন্ড টাইমে যারা প্রিপারেশন নিবে, এইটা কিন্তু আসলে তাদের কিছুদিন আগে একটা অ্যাডমিশন টেস্ট গেল, সেক্ষেত্রে আরেকটা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে এটা তাদের জন্য একটা নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়, নাকি এটা কোনো চ্যালেঞ্জ যেটা আসলে তারা সম্মুখীন হতে যাচ্ছে? ধন্যবাদ আতিক ভাইয়া। নিশ্চয় চ্যালেঞ্জের মধ্য দিয়েই সম্ভাবনার মুখোমুখি আমরা হই এবং সম্ভাবনাকে জয় করতে হলে চ্যালেঞ্জ নিতে হয়। তো আমরা যদি স্ট্র্যাটেজি দেখি বা গত বছরগুলো বা বিভিন্ন সময়ের যদি পরিক্রমা দেখি, বিগত সময়গুলোতে যে স্টুডেন্টগুলো ফার্স্ট টাইমে প্রিপারেশন নেয় সেক্ষেত্রে তাদের টুকটাক কিছু সীমাবদ্ধতা, কোথাও ভুল ত্রুটি কিংবা কিছু কারণে হয়তো প্রথমবার চান্স পাওয়াটা তাদের ক্ষেত্রে হয়ে ওঠে না। কিন্তু তারা যদি এই চ্যালেঞ্জ হিসেবে নেয় তাহলে কিন্তু এটি সম্ভাবনাতে রূপান্তরিত হতে পারে। তো আমরা সেটা কিভাবে জানতে পারি? যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়া বাংলাদেশের প্রায় সবকটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। আমরা সবকটি বিশ্ববিদ্যালয় বলতে গুচ্ছ বলছি, এবং প্রথম দিকে আমরা যদি জাহাঙ্গীরনগরকে রাখি, তারপর আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে দেখি, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে দেখি, সাস্ট দেখি এবং বিউপি সহ গুচ্ছের সবগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, এবং সেক্ষেত্রে সিট সংখ্যা প্রায় 10,000-এর মতো। তাই মানে এটাকে আমি কোনোভাবেই ব্যর্থতার কথা বলতে চাই না, বরং এখানে যদি আমি চ্যালেঞ্জ নিতে পারি তাহলে কিন্তু সম্ভাবনাটা থাকছে। আরেকটি বিষয় যেটি, সেখানে কিন্তু আমরা মেডিকেলের সেকেন্ড টাইমের ক্ষেত্রে যেমন মার্ক কাটার বিষয়টা দেখি, এখানে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়া বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু সেটি হয় না। সেটিও কিন্তু গত বছরের সার্কুলার অনুযায়ী মাত্র 3 মার্ক কাটার যে বিষয়টি, সেটি কিন্তু আমরা খেয়াল করেছি। হ্যাঁ, তার মানে হচ্ছে আপনার মতে আমাদের এই সেকেন্ড টাইমের যে প্রিপারেশনটা আছে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিলে এটাই একটা সম্ভাবনা দ্বার আসলে খুলে দেয়। আমি আরাফ ভাইয়ের কাছে চলে যাব। ভাইয়া, আমাদের এই যে সেকেন্ড টাইম আমরা প্রিপারেশন নিবে, প্রিপারেশন শুরু করার ক্ষেত্রে তাদের আসলে প্রিপারেশনটা কখন থেকে শুরু করলে খুব বেশি ভালো হয়? ধন্যবাদ আতিককে। এই ক্ষেত্রে আমি আসলে বলবো, স্টুডেন্টরা সাধারণত আমরা দেখি তারা মনে করে যে আমার একটা পরীক্ষা মাত্র শেষ হলো, আমি এখন একটু রেস্ট নেই, আমার তো অনেক সময় আছে, আমি 1 মাস 2 মাস 3 মাস পরে আবার শুরু করতে পারবো, তবুও আমি সেখানে একদম 9 মাস হয়তো সময় পেয়ে যাব। কিন্তু এই সিদ্ধান্তটা আসলে খুবই ভুল। সেকেন্ড টাইমের প্রিপারেশন কিন্তু প্রথমবারের পরীক্ষাটা যে শেষ হওয়া তার 1 সপ্তাহের মধ্যেই শুরু করা উচিত। এবং এই 1 সপ্তাহ সময়টার মধ্যে কি করা উচিত? এই সময়টাতে নিজের কি ভুল হয়েছিল এবং সামনের কি স্ট্র্যাটেজিটা হওয়া উচিত সেটা ঠিক করে নতুন করে কিন্তু প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। কারণ যেহেতু প্রথমবারে শিক্ষার্থী পড়ার মধ্যে ছিল, তার একটা ফ্লো রয়েছে এবং তার ম্যাটেরিয়ালসও গুছানো রয়েছে, সুতরাং সে যদি শুধু স্ট্র্যাটেজিটা ঠিক করে আবার পড়াটা শুরু করতে পারে তাহলে কিন্তু সে বিরাট একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে। কারণ আমরা জানি একটা কিছু যখন শুরু হয়ে যায় তখন এটা চালানো কিন্তু খুবই সহজ, কিন্তু একবার থেমে যাওয়ার পর নতুন করে যদি শুরু করতে হয় এই কাজটা কিন্তু খুবই কঠিন। এই কঠিন কাজটা যেন করতে না হয় তাই শিক্ষার্থীর খুব দ্রুত সময় দ্বিতীয়বারের প্রস্তুতি শুরু করা উচিত। হ্যাঁ ভাই, আপনি যেটা বললেন খুবই একটা ভালো পয়েন্ট, কিন্তু যে একটা গ্যাপ পড়ে গেলে সেই গ্যাপটাকে কাটিয়ে উঠে আবার রিজিউম করাটা কিন্তু আসলেই অনেক কঠিন। আবার আমরা যেটা দেখি যে শিক্ষার্থীরা মনে করে একটা দীর্ঘ সময় আছে, ওই দীর্ঘ সময়টাকে তারা যদি মনে করে আমি শেষ দিকে গিয়ে একটু প্রিপারেশন নিয়ে নিব, তাতে হয়তো আমি অনেক সামনে এগিয়ে যাব, এইটা কিন্তু অনেক সময় শিক্ষার্থীদের জন্য কাল হয়ে দাঁড়ায়। দীর্ঘ সময়টা যেরকম ব্লেসিং, এইটা আবার কাল। তো আগে থেকেই শুরু করা, শুরু থেকেই সিরিয়াস থাকা, একটা পারসিভারেন্স বজায় রাখা, পারসিস্টেন্ট থাকা, কনসিস্টেন্ট থাকা, এটা কিন্তু সেকেন্ড টাইমের জন্য খুবই খুবই জরুরি। অবশ্যই হ্যাঁ, এই জায়গায় যদি আমি আরেকটা প্রশ্ন জুড়ে দিই, যেহেতু একটা সময়ের চ্যালেঞ্জ আছে যে এখন থেকে শুরু করা উচিত, কোনো গ্যাপ দেওয়া উচিত না, এছাড়া সময়ের চ্যালেঞ্জ ছাড়াও যদি আমরা পুরো ওভারঅল প্রিপারেশনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার কাছে কি মনে হয় যেটা শিক্ষার্থীরা ফেস করতে পারে? এখানে আমি একটা চ্যালেঞ্জ বলবো না, আসলে এখানে কয়েকটা চ্যালেঞ্জ রয়েছে আমার মতে। প্রথমত চ্যালেঞ্জটা হচ্ছে এই সময়টাকে যদি আমরা খুব সহজভাবে নিই যে আমার অনেক সময় আছে, তাহলে কিন্তু এই চ্যালেঞ্জটা ওভারকাম করা সম্ভব না। সময় যতই থাকুক এই সময়ের ভিতরে কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশনটাও নিতে হবে। এবং দ্বিতীয় যে চ্যালেঞ্জটা রয়েছে আমার মতে সেটা হচ্ছে মানসিক যে ধাক্কা সেটা সামলে নিজেকে সবসময় মোটিভেটেড রাখা।
যে একবার কোনো কারণে ব্যর্থতা এসেছে, তার মানে কিন্তু এই না যে পরের বারও সে ব্যর্থই হবে, বরঞ্চ পরের বার দ্বিগুণ সফলতা সে কিন্তু অর্জন করতে পারে। সবগুলো ভার্সিটিতে সে কিন্তু খুব ভালো ফলাফল করতে পারে, যেসব জায়গায় সে পরীক্ষা দিবে সবখানে কিন্তু তার ভালো করার সম্ভাবনা রয়েছে, সে যদি খুব ভালোভাবে প্রস্তুতি নেয়। এবং এর পাশাপাশি আরেকটা সমস্যা রয়েছে, এটা আসলে শিক্ষার্থীর দোষ না, কিন্তু এটা তার উপর চাপিয়ে দেওয়া হয় আমাদের সমাজ থেকে। সমাজ, এমনকি কিছু ক্ষেত্রে পরিবারও আসলে শিক্ষার্থীর ক্ষেত্রে সাপোর্টিভ থাকে না। তারা এই শিক্ষার্থীকে পরাজিত হিসেবে দেখে, তারা তার প্রতি বিভিন্ন রকম কটু মন্তব্য করে, তির্যক মন্তব্য করে। এই সবগুলো মন্তব্যকে দূরে সরিয়ে রেখে যে নিজের মনোবল ধরে রাখা, এটাই একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ ভাই, আপনি একদম দারুণভাবে বলেছেন আর কি, লড়াই যে করার বিষয়টা। হ্যাঁ, আমরা যেটা মনে করি সেকেন্ড টাইমের যারা হচ্ছে প্রিপারেশন নেয় তারা কিন্তু এক প্রকার যোদ্ধা, তাদেরকে লড়াই করতে হয় নিজের সাথে, লড়াই করতে হয় পরিবারের সাথে, লড়াই করতে হয় সমাজের সাথে। সো এই জিনিসগুলো যদি কাটিয়ে উঠতে পারে তাহলে কিন্তু কোনো চ্যালেঞ্জই তার জন্য খুব বেশি বড় চ্যালেঞ্জ হবে না। আমরা যদি রাহাত ভাইয়ের কাছে আবার যাই, ভাইয়া আরাফ ভাইয়া কিন্তু সুন্দর করে কোন কোন চ্যালেঞ্জগুলা সে ফেস করতে পারে, সময়ের যে চ্যালেঞ্জ আছে সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এখন আমরা যদি বলি যে এই চ্যালেঞ্জগুলোর পাশাপাশি এমন কোনো ফ্যাক্টর কি আছে কিনা যে ফ্যাক্টরটা কোনো স্টুডেন্টের ক্ষেত্রে যদি কার্যকরী হয়, তার আসলে সেকেন্ড টাইমের প্রিপারেশন নেওয়া উচিত না, কিংবা আমরা প্রশ্নটা যদি এমন করে করি এমন কোনো শিক্ষার্থী আছে কিনা যার জন্য আসলে সেকেন্ড টাইমের প্রিপারেশন নেওয়া উচিত না একদমই? আতিক ভাই, আমি কথাটা একটু অন্যভাবে যদি বলি যে উচিত না, এটা আসলে আমরা নেগেটিভ শব্দই ব্যবহার করব না। উচিত, আসলেই উচিত, কিন্তু কিছু বাধা থাকে, বা আমরা মনের দিক থেকে কিছু মানুষ একটু দুর্বল প্রকৃতির হয়ে থাকি, বা মানসিকভাবে দৃঢ়তা যদি না থাকে, সেক্ষেত্রে এই প্রস্তুতিটা নেওয়া কঠিন, কিন্তু উচিত না এমনটা আমরা বলবো না, সব ক্ষেত্রেই উচিত। এখন কথা হলো যে কেন এই মানসিক দৃঢ়তা থাকা প্রয়োজন। দেখা যাচ্ছে যে প্রথম যারা ফার্স্ট টাইমার, তারা কিন্তু পরীক্ষার পর বেশ 3 মাস 3.5 মাস সময় পায়। সেক্ষেত্রে সেকেন্ড টাইমারদের সময় কিন্তু বেশ লম্বা। লম্বা সময়ের সাথে দুইটা জিনিসের সাথে স্ট্রাগল করতে হয়। সেটা হলো যে এই লম্বা সময় ধরে একটা প্রিপারেশন বজায় রাখা। যে আমরা কিন্তু ফার্স্ট টাইমারদের ক্ষেত্রে দেখি তারা প্রথম 2-3 সপ্তাহ কিন্তু খুব বেশি ক্লাস করে, পরীক্ষা দেয়, সব করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে শেষের দিকে গিয়ে 1.5 মাস 2 মাস পর গিয়ে তারা ক্লাসে উপস্থিত হওয়া কমে দিয়ে। তো এইখানে আমরা যে জিনিসটা দেখি সেটা হলো তাদের দৃঢ়তা কমে যাওয়া। তো সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে এটা আরো বেশি প্রবল হয়ে ওঠে, যে তারা হয়তো শুরু করেছে ফার্স্ট টাইমারদের আরো 5 মাস আগে, কিন্তু তারা মানসিকভাবে এই দৃঢ়তা ধরে রাখতে পারে না। হ্যাঁ, মানসিক প্রস্তুতির জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বেশি গুরুত্বপূর্ণ। এবং আরেক যে জিনিসটা আছে যে পরিবার এবং সমাজের দিক থেকে যে এক্সপেকটেশন এবং নিজের দায়বদ্ধতার জায়গা থেকে যে অব্লিগেশন, এই দুইটা জিনিসের সমন্বয় করতে যারা পারবে না, আমার কাছে মনে হয় তাদের উচিত এই জিনিসগুলোকে ফোকাসে রেখে, এই জিনিসগুলোকে গুরুত্ব দিয়ে সেকেন্ড টাইমের প্রিপারেশনটাকে সাজানো। আচ্ছা ভাইয়া, তাহলে রাহাত ভাইয়া যেটা বললেন যে আসলে সকলেরই উচিত, যেহেতু সকলেরই প্রিপারেশন নেওয়া উচিত, তাহলে অবশ্যই একটা ভালো স্ট্র্যাটেজি আসলে দরকার আমাদের সেকেন্ড টাইমে গিয়ে সফল হওয়ার জন্য। তাহলে সেক্ষেত্রে আমরা যদি সকল স্টুডেন্টদের জন্য একটা কমন স্ট্র্যাটেজির কথা বলি, তাহলে সেকেন্ড টাইমের প্রিপারেশনের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত আসলে? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন যে আসলে স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত। যে কোনো কাজে সফল হওয়ার জন্য কিন্তু স্ট্র্যাটেজিটা খুব বড় একটা ভূমিকা পালন করে। ভালো স্ট্র্যাটেজি যদি না থাকে তাহলে কিন্তু বড় কোনো লড়াই কখনোই সফল হওয়া সম্ভব না। এবং এক্ষেত্রে আমি সেকেন্ড টাইমের স্টুডেন্টদেরকে তাদের কিছু অ্যাডভান্টেজ এবং কিছু ডিসঅ্যাডভান্টেজের কথা বলবো। যেমন তাদের অ্যাডভান্টেজটা হচ্ছে তারা কিন্তু অলরেডি বইটা পড়ে ফেলেছে, তারা তাদের সিলেবাস সম্পর্কে জানে, এবং তারা জানে যে ভার্সিটিগুলো কিভাবে প্রশ্ন করে, এবং পরীক্ষার হলের যেই সিচুয়েশনটা এটা সে একবার ফেস করে এসছে, এটা তার জন্য একটা বিশাল অ্যাডভান্টেজ। সুতরাং তার মানসিক প্রস্তুতির জায়গাটা কিন্তু ঠিক আছে। কিন্তু এখন তার ডিসঅ্যাডভান্টেজের জায়গাটা কোথায়? তার ব্রেন তাকে কিন্তু সবসময় ভুল বোঝাবে যে তুমি তো সব পারো, তোমার এই বইটা খুলে না পড়লে হবে, তুমি একটু পড়লেই পারবা। এই ফাঁদে পড়া যাবে না। একই বই তাকে কিন্তু বারবার আবার পড়তে হবে। বিশেষ করে তার কোন জায়গাটাতে ঘাটতি রয়েছে সেই ঘাটতির জায়গাটা এখন আইডেন্টিফাই করতে হবে, এবং কেন সে পরীক্ষায় এই বিষয়টা ভুল করেছিল সেটা আইডেন্টিফাই করে সেই ঘাটতির জায়গাটাকে পূরণ করতে হবে। সে যদি এটা ভালোভাবে করতে পারে তাহলে কিন্তু তার প্রিপারেশন জায়গাটা অনেকটা কাভার হয়ে যাবে। এবং পাশাপাশি এত দীর্ঘ সময় যেহেতু রয়েছে, এই সময়টাতে সে যদি কমপ্লিট প্রিপারেশনটা নিতে চায়, তাকে ছোট ছোট ভাগ করে প্রস্তুতিটা নিতে হবে। যে এই দিন আমি এটুকু পড়বো এবং এটার উপরে আমি আমার পরীক্ষাটা দিব, আমি প্রশ্ন ব্যাংক পড়বো, টপিক পড়বো, কনসেপ্ট ক্লিয়ার করবো, তারপর এটার উপর পরীক্ষা দিব। এক্স্যাক্টলি, একটা গাইডলাইনের মধ্যে থাকা। প্রতিনিয়ত সে যদি এই স্ট্র্যাটেজির মধ্যে থাকে এবং নিয়মিত একটা গাইডলাইনে থাকে সিনিয়র কারো, যে তাকে দেখিয়ে দিবে কিভাবে পড়তে হবে, এবং তার পরীক্ষাটা নিয়মিত ভালোভাবে এভালুয়েট করবে, কোন জায়গায় সে এখনো ভুল করছে সেটা ধরিয়ে দিবে, তাহলে ইনশাল্লাহ তার প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকবে না। আচ্ছা, সো আরাফ ভাইয়ের যে স্ট্র্যাটেজি আছে সেটাকে যদি আমি সাম আপ করি, বিষয়টা ঠিক এরকম যে তুমি অলরেডি
তোমার যে পড়াশোনা আছে সেটা সম্বন্ধে একটু জানো, তোমার আইডিয়া আছে। তোমার দরকার তোমার যে ভুলগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে সমাধান করা। এখানে আরব ভাইয়ের সাথে যদি আমি একটা পয়েন্ট আলাদা করে যুক্ত করি, সেটা হলো তোমরা যারা এইচএসসি 25 থেকে এইচএসসি 26 সালে সেকেন্ড টাইমের প্রিপারেশন দিবা, তোমাদের কিন্তু এইচএসসি 25 সালের শর্ট সিলেবাস ছিল। 26 সালের যারা পরীক্ষার্থী আছে তারা কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা দেবে। এক্ষেত্রে 26 সালে যে ফুল সিলেবাস আছে সেখানে কিছু নতুন কিছু লেসন কিংবা টপিক অ্যাড হয়েছে যেগুলো কিন্তু তোমার আগের ম্যাটেরিয়ালস হয়তো ছিল না। সো ম্যাটেরিয়ালসগুলোও কিন্তু সেকেন্ড টাইমের ডেডিকেটেড হতে হবে, যেটা তোমাকে আসলে সেকেন্ড টাইমের প্রিপারেশন নিতে একদম কমপ্লিট যে গাইডলাইন আছে সেটা দিতে পারবে। অবশ্যই। এছাড়া তোমার যেহেতু পরীক্ষা নিয়েই আসলে মেইন সমস্যা, পরীক্ষার হলেই হয়তো অনেক সময় দেখা যায় তুমি হয়তো পড়েছো, সেটা পরীক্ষার হলে গিয়ে সেভাবে করে তুমি পারফর্ম করতে পারোনি, কিংবা তোমার ভাগ্য দোষও হয়তো কোনোদিন তুমি অসুস্থতা কিংবা অন্য যে কোনো কারণে পরীক্ষার হলে পারফর্ম করতে পারোনি। সে কারণে সার্বক্ষণিক আসলে পরীক্ষার মধ্যে থাকা, সেটা জাস্ট অনলাইনে না, অনলাইন অফলাইন সকল জায়গায় আসলে পরীক্ষার মধ্যে থাকলে তোমার যে ভুলগুলো আছে সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। এছাড়া আমরা যেটা লক্ষ্য করি, অনেক শিক্ষার্থী কিন্তু ফার্স্ট টাইমে কিছু কিছু টপিক হয়তো মনে করে এই টপিকটা গুরুত্বপূর্ণ ছিল না, আমার সেই জায়গায় কনসেপ্টের কিছু ঘাটতি আছে। সো ওই জায়গায় কিন্তু কনসেপ্টের যে ঘাটতিটা আছে সেটাও পূরণ করা দরকার, যার কারণে কিন্তু একজন ইনস্ট্রাক্টরের কিন্তু গাইডলাইন দরকার, ইনস্ট্রাক্টরটাকে বুঝিয়ে দিতে হবে। সো এই যে ইনস্ট্রাক্টর বলি কিংবা পরীক্ষা বলি কিংবা সেকেন্ড টাইম ডেডিকেটেড ম্যাটেরিয়ালস বলি, সকল কিছুর সমন্বয়ে কিন্তু উদ্ভাসের পক্ষ থেকে সেকেন্ড টাইম ভার্সিটি খ কোর্স কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। তোমরা চাইলে কিন্তু তোমাদের এই প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের সেকেন্ড টাইম ভার্সিটি খ প্রিপারেশনের মধ্যে যুক্ত হয়ে যেতে পারো। আমরা তোমাদের সফলতার একজন সারথি হয়ে গর্ববোধ করব। সো তোমাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।